আবার সেই শ্মশান, ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়ি। ছোটবেলা থেকেই শ্মশান দেখা অভ্যেস আছে দীপঙ্করের। প্রতিদিন রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শ্মশানের চিৎকার কানে আসে। কিরণের সঙ্গে শাহনগর দিয়ে যেতে যেতে ওই শ্মশানের পাশেই কতবার আলুর চপ বেগুনি কিনে খেয়েছে। শ্মশান সম্বন্ধে কোনো ভয়, কোনো আতঙ্কই দীপঙ্করের মনে নেই। এ যেন তাদের বাড়ির উঠোন। এই উঠোনেই যেন ছোটবেলা থেকেই দীপঙ্কর বড় হয়েছে। এই শ্মশান থেকেই দীপঙ্কর জীবনের বীজ আহরণ করেছে। সেই চেনা শ্মশানটাই যেন সেই দিন আবার নতুন করে চিনতে হলো। বারবার চিনে চিনেও যেন শ্মশানটা পুরনো হয় না দীপঙ্করের। এই সেদিন কিরণের বাবাকেও এই শ্মশানে এনেছিল। এখানেই জীবন মৃত্যুর মহাসন্ধিস্থলে যেন দীপঙ্করের আবার নতুন করে নবজন্ম হলো সেই দিন। ফোঁটা হঠাৎ কাছে এলো, বললে, তা হ্যাঁ রে দীপু, তোরা নাকি আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? দীপঙ্কর বললে, কে বললে? কার কাছে শুনলে? ফোঁটা বললে, দিদি বলছিল। তা আমরা না হয় লেখাপড়া শিখিনি, তোরা তো লেখাপড়া শিখেছিস, তোদের এই কী রকম বুদ্ধি শুনি? দীপঙ্কর বললে, এতদিন অঘোর দাদু ছিল, এতদিন একটা জোরও ছিল। এখন আর কে আছে বলো? কার কাছে জোরে থাকবো? ফোঁটা বললে, কেন? কোন শালা তোদের তাড়াবে? আমি থাকতে কোন শালা তোদের বাড়ি থেকে বার করে দেয় আমি দেখি। দীপঙ্কর বললে, না না, সে কথা নয়। এখন তো আমি বড় হয়েছি ভাই, এখন আলাদা বাড়ি ভাড়া করে উঠে যাওয়াটাই ভালো। চিরকাল তোমাদের বাড়িতে থাকবো সেটাই কি আর ভালো দেখায়? ফোঁটা তখন ঠিক সজ্ঞান অবস্থায় নাই। সকাল থেকেই অনেক টেনেছে, সারাদিনই টানছে। শুধু ফোঁটাই নয়, ছিটেও সঙ্গে সঙ্গে চালিয়েছে। অনেক মোহর, অনেক গয়না এসেছে হাতে। এতদিন পর বাড়িটাও হাতে এসেছে। ফোঁটা বললে, যত দিন ইচ্ছে তুই থাকবি, কোনো শালা কিচ্ছু বলবে না। দীপঙ্কর বললে, তুমি এখন ওদিকে যাও ফোঁটা, এখন তোমার এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। ফোঁটা বললে, কি বললি তুই? আমি মাতাল হয়েছি? দীপঙ্কর বললে, না না, তা বলিনি। আমি বলছি এখন আমার মনটা খুব খারাপ, ওসব আলোচনা না করাই ভালো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তাহলে আসুন শুরু করি আজকের পর্ব। সত্যি, অঘোর দাদুর মৃত্যুটা যেন দীপঙ্করের জীবনের ভিটে পর্যন্ত টলিয়ে দিয়েছিল সেই দিন। এত দিনকার সম্পর্ক, এতদিনকার আকর্ষণ সব এমনি করেই বুঝি একদিন ছিঁড়ে যায় মানুষের। এই ছোটবেলা থেকে ধীরে ধীরে কত লোকের সঙ্গে কত সম্পর্ক গড়ে উঠল, আবার একদিন কত সম্পর্ক ছিঁড়ে খুঁড়ে নিঃশেষ হয়ে গেল। তার হিসেব নিকেশ করতে গেলে অবাক হয়ে যেতে হয়। এমনি করেই বুঝি একদিকে যেমন ভাঙে, আরেকদিকে তেমনি গড়ে ওঠে। অঘোরদাদুকে খাটে তুলবার সময় কেউই কাঁদবার ছিল না বাড়িতে। কেউ কাঁদেনি সেদিন। একটা সস্তা 3 টাকা দামের খাটিয়া আর 10 পয়সার নারকেলের দড়ি। কিছু ফুল কিনবার ইচ্ছে ছিল দীপঙ্করের, কিন্তু ফোঁটা বলেছিল, দূর, ওইসব ফুল টুলের দরকার নেই, মিছিমিছি পয়সা নষ্ট। হয়তো সত্যিই পয়সা নষ্ট, কিন্তু তবু দীপঙ্করের মনে হয়েছিল যে মানুষটা এত বড় সংসারের কর্তা ছিলেন একদিন, তার মৃত্যুতে এই পয়সা নষ্ট করাটাও যেন দরকার। সামান্য 2 আনার ফুল কিনে খাটের উপর ছড়িয়ে দিলেই চলত, কিন্তু তাতেও উত্তরাধিকারীদের আপত্তি। অঘোরদাদু বেঁচে থাকলে নিজেও হয়তো আপত্তি করত না। 10 পয়সার দড়ি আর 3 টাকার একটা পকা খাটিয়া, আর সকারের খরচ 3 টাকা 4 আনা, মোট 6 টাকা 6.5 আনা খরচ। লাখপতির শেষ খরচ। আর সেই সামান্য খরচটুকু করতেও যেন উত্তরাধিকারীদের আপত্তি।
একাদশী বাড়ুজ্যমশাই খবর পেয়ে এসেছিলেন। বিরাট গাড়ি তার। গাড়ি থেকে নেমে খালি পায়ে এসে অঘোরদাদুর শেষ নশ্বর দেহটা দেখে গিয়েছিলেন। চাউলপুটি রোডের বড়লোক যজমানেরাও এসেছিলেন। যারা যারা খবর পেয়েছিলেন তারাই এসেছিলেন। পাড়ার লোকেরাও এসেছিল। হালদার বাড়ির কয়েকজন সেকেলে লোকও এসেছিল। যৌবনে এককালে যাদের সঙ্গে অঘোরদাদু মেলামেশা করত, যাদের সঙ্গে গল্প গুজব করত, তারাও শেষবারের মতো এসে কর্তব্যটা শেষ করে গেল। কেউ কেউ বললেন, আহা, বড় ভালো ছিল ভট্টাচার্য মশাই। আবার কেউ বললেন, পুণ্যাত্মার লোক ছিলেন তিনি, স্বর্গে চলে গেলেন। একজন বললেন, কালীঘাটটা কানা হয়ে গেল এতদিনে গো। অঘোর ভট্টাচার্যের সঙ্গে দীপঙ্কর কোনোদিন কাউকেই মিশতে দেখেনি। অঘোর দাদুকে চিরকালই একলা মানুষই জেনে এসেছে দীপঙ্কর। অঘোর দাদু শুধু রিক্সা চড়েছে আর দেবতার নৈবেদ্য নিয়ে এসে নিজের ঘরে জমিয়েছে, আর সারাদিন সমস্ত পৃথিবীর সব মানুষের মুখ পুড়িয়ে ছেড়েছে। সেই মানুষকেই এক মুহূর্তে পুণ্যাত্মা হতে দেখে দীপঙ্করও কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। শ্মশান থেকে যখন সবাই ফিরল তখন বাড়িটা নিঝুম। ফোঁটা একবার চিৎকার করে বলে উঠল, বলো হরি, হরি বল। আর সকলের সমবেত চিৎকারে ঈশ্বর গাঙ্গুলি লেনটা যেন হঠাৎ থমথম করে উঠল। একটা মানুষ শেষ হয়ে গেল, একটা যুগ শেষ হয়ে গেল, একটা পরিচ্ছেদ শেষ হয়ে গেল। মা তৈরি ছিল, নাপিত অপেক্ষা করছিল সকলের জন্য। সকলের হাত পায়ের নখ কেটে দিলে প্রত্যেকের জন্য একটু করে নিম পাতা আর একটা করে বাতাসা। নিম পাতাটা দাঁতে দিয়ে কামড়ে বাতাসাটা খেতে হয়। ওতে কল্যাণ হয় পরলোকগত পিতৃপুরুষের। ওতে না বলতে নেই, ওকে অস্বীকারও করতে নেই। যুগ যুগ ধরে এই অনুষ্ঠান আর সংস্কারের শৃঙ্খলা দিয়ে বাঁধা তাদের জীবন। ভালো হোক আর মন্দ হোক, যদি অঘোর দাদুর আত্মার কল্যাণ হয় তাতে দোষ কি? দীপঙ্কর উঠোনের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকটা চেয়ে দেখছিল। সমস্ত বাড়িটাই যেন ফাঁকা বলে মনে হলো আজ। একদিন কাকাবাবুরাও পাশের বাড়িটা ছেড়ে চলে গিয়েছিল, সেদিনও ফাঁকা বলে মনে হয়েছিল। কিন্তু সে যেন অন্যরকম। আজ যেন বাড়িটার আত্মাও মরে গেছে। আর কেউই স্নেহ দিয়ে, ভৎসনা দিয়ে, গালাগালি দিয়ে দীপঙ্করকে রক্ষা করবার নেই। আজ দীপঙ্কর আর তার বিধবা মা যেন নিরাশ্রয় হয়ে গেল। বিন্তিদি মার কাজ ছাড়া হচ্ছে না সকাল থেকেই মার পাশে পাশে ঘোরাফেরা করছে। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। ঘরের সিঁদুকটা সকালেই ছিটে ফোঁটারা সরিয়ে নিয়ে গিয়েছিল, সেইখানটা ফাঁকা হয়ে আছে। দীপঙ্কর ঘরে ঢুকে দেখলে মাদুর পেতে মা সেখানেই দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর পাশে বিন্তিদি মার কোল ঘেঁষে বসে আছে। দীপঙ্কর বললে, মা, আমি একটু বেরোবো। মা বললে, এখন এত রাত্রে কোথায় বেরোবি তুই? দীপঙ্কর বললে, এই বাড়িটা তো এবার ছাড়তে হবে আমাদের মা। মা বললে, তা তো হবেই, কিন্তু তাই বলে আজই? শ্রাদ্ধ শান্তি চুকে যাক। দীপঙ্কর বললে, কিন্তু এখন থেকেই তো খোঁজ খবর করতে হবে মা। একটু ভদ্রলোকের পাড়ার মধ্যে না হলে তো আর থাকা যাবে না। মা বললে, তা তুই যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। বারে, তোমার জন্যই তো বাড়ি ছাড়া। তুমি তো বরাবর বলতে অন্য পাড়ায় যেতে। এতদিন অঘোর দাদুর জন্যই তো যাওয়া হয়নি। এখন তো আর সেই ভয় নেই। এখন তো তোমাকে গালাগালি দেওয়ারও আর কেউ নেই। মা কিছুই বললে না, শুধু চুপ করে রইলে। দীপঙ্করের মনে হলো অঘোর দাদুর মৃত্যুতে মার শোকটাই যেন সবচেয়ে বেশি গভীর। সেই অঘোর দাদুর পড়ে যাওয়া থেকে শুরু করে এই সৎকারের শেষ অনুষ্ঠানটুকু পর্যন্ত একলা মুখ বুজে মাই সব করে এসেছে।
এতটুকুও কাঁদেনি, এতটুকু চোখের জলও ফেলেনি। বাড়িতে চোখের সামনে এত বড় অনাচার, অবিচার, অত্যাচার হয়েছে, তাতেও যেন মা এতটুকু বিচলিত হয়নি। মার নিঃশব্দ ব্যবহারই যেন সব শোকের পূর্ণতা প্রকাশ করে ফেলেছে। মার মুখে সকাল থেকেই কথা বেরোয়নি একটাও। যা কিছু করণীয় সব কিছু করে গেছে নিঃশব্দে। মানুষটাকে যখন সবাই শ্মশানে নিয়ে গেছে, মা বিন্তিদিকে কোলের মধ্যে পুরে সান্ত্বনা দিয়েছে। তারও যে কেউ নেই। মাকে কাঁদতে দেখলে যে কান্না রাখবারও তার জায়গা থাকবে না। সে কার কাছে সান্ত্বনা খুঁজবে, কার কাছে আশ্রয় চাইবে? কতদিন মেয়েটার একটা বিয়ে দিতে চেয়েছে, কতদিন কত লোক এসে দেখে গিয়েছে তাকে, জলযোগ করেছে, মিষ্টি খেয়েছে, মেয়ে দেখেছে খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর আর কোনো খবর দেয়নি তারা। কোথাকার কার মেয়ে? মা বাপ মরা মেয়ে বিন্তি। তাকে নিয়েই মা বাধা পড়ে গেল এইখানে। মুখখানা হাত দিয়ে তুলে ধরে মা বললে, হ্যাঁ রে, তোর কি ঘুমও পায় না? তুই সারাদিন আমার এই আঁচল ধরেই থাকবি? কথা বললেও তবু বোঝা যেত, কিন্তু এই মেয়ে কথাও বলে না, কাঁদেও না, রাগও করে না, শুধু বোবার মতন মার পিছু পিছু ঘোরে। তা হ্যাঁ রে, তোর জন্য কি আমি নরকেও যেতে পারবো না মা? অঘোরদাদুর মৃত্যুর কয়েকদিন পর পর্যন্ত যেন অসাড় হয়ে গিয়েছিল এই বাড়ির আধখানা জীবন। এই দীপঙ্কর, এই দীপঙ্করের মা আর বিন্তিদি। আর আধখানা যেন নতুন জীবন পেয়েছে। ছিটে ফোটা আসর জাকিয়ে বসেছে এখানে। লক্কা লোটনও উঠে এসেছে এই বাড়িতে। নতুন গয়না গড়িয়েছে দুজনে। গাল ভর্তি করে পান খেয়েছে। পুরুত এসেছে, শ্রাদ্ধের ফর্দ তৈরি হয়েছে, ষোড়শ হবে, বিশোৎসর্গ হবে। আর শুধু তাই নয়, 101 জন ব্রাহ্মণ ভোজনের ফরমাস দিয়েছে ফোঁটার। বলেছে ঘটা করে শ্রাদ্ধ করতে হবে অঘোর ভট্টাচার্যের, নইলে বদনাম হবে, যজমানেরা অসন্তুষ্ট হবে। তাই এই সমস্তই লক্ষ্য করেছে দীপঙ্কর, কিন্তু কোনো কথাতেই কথা বলেনি। দীপঙ্করও বলেনি, মাও বলেনি, বিন্তিদিও বলেনি। এরা যেন এই তরফের, আর ওরা যেন ওই তরফের। বাড়ির সমস্ত আবহাওয়াটাই বদলে গিয়েছে। এই বাড়িতে এতদিন হাসি ছিল না, শব্দ ছিল না, গোলমাল ছিল না। এখন সব এসেছে। ছিটেফোঁটা এখন এই বাড়িতে বুক ফুলিয়ে বেড়ায়। লক্কা লোটন এখন চেঁচিয়ে কথা বলে। পুরুত মশাই আসেন, বলেন, তা বিশোৎসর্গ হবে তো বাবাজি? ছিটে বলে, আলবাত হবে, বিশোৎসর্গ না হলে শ্রাদ্ধ কিসের? আর দান কেমন হবে? যা যা প্রয়োজন সবই করা হবে। অন্য লোকের শ্রাদ্ধে যা হয় তার চতুর্গুণ হবে। দীপঙ্কর সবই শুনতে পায়, মাও সব শুনতে পায়, বিন্তিও সব শুনতে পায়। বড় বড় হাঁড়ি কড়া এসেছে, মনমন কাঠ এসেছে। ছিটেফোঁটা শাগরেদরা এসে বাড়ি গুলজার করে তুলেছে। দীপঙ্করের মা একবার গিয়ে চুন্নুনির ঘরে দাঁড়ায়। চুন্নুনি ভালো করে কথা বলতে পারে না। ময়লা বিছানাটার ওপর বেঁকে কুঁকড়ে শুয়ে থাকে, আর দীপঙ্করের মাকে দেখলে চোখের জল ফেলে। দীপুর মা বলে, কেমন আছো বাছা আজ? চুন্নুনি হাত নাড়ে, বলে, নেই, নেই দিদি, আমি আর নেই। মা বলে, আমরা চলে যাচ্ছি চুন্নুনি, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি জানো। চুন্নুনি কথাটা বুঝতে পারে, চোখ দিয়ে আরও বেশি করে জল পড়ে। হাত দিয়ে দীপুর মার হাতটা ধরে, কি যেন বলতে চায়। হয়তো বলতে চায় তার 10 ভরি সোনার হারটা দীপুকে দিয়েছ কিনা। হয়তো আরও অনেক কিছু বলতে চায়। বুড়িকে খানিক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে আবার নিজের ঘরে এসে ঢোকে মা।
আজকাল মার আর কোনো কাজ নেই, দুটি মানুষের রান্না আর খাওয়া। দীপঙ্কর সকালবেলা যথারীতি বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার সন্ধেবেলা ফিরে আসে, আবার কোথাও বেরিয়ে যায় মাঝে মাঝে। কোথাও একটা মনের মতো বাড়ি পাওয়া যাচ্ছে না। গাঙ্গুলিবাবু একদিন বলেছিলেন, আমাদের পাড়ায় একটা ভালো বাড়ি আছে, নেবেন সেনবাবু? দীপঙ্কর বললে, কিন্তু বউবাজারে যাব না, এই ভবানীপুরের দিকেই খুঁজছি, গঙ্গার কাছে হলে ভালো হয়। গাঙ্গুলিবাবু বললে, আচ্ছা, যদি খোঁজ পাই তাহলে বলবো আপনাকে। দীপঙ্কর বললে, আমার কিন্তু খুব শিগগির দরকার, ওই বাড়িতে আর থাকা যাচ্ছে না গাঙ্গুলিবাবু, আজ পেলে আজই উঠে যাই। দুখানা ঘর হলেই চলবে, একখানাতে মা থাকবে আর একখানাতে দীপঙ্কর, আর যদি তিনখানা ঘর হয় তাহলে আরও ভালো হয়, সেখানে বসবার ঘর হবে, বাইরের লোকজন এলে বসবে। তা শেষকালে একটা বাড়ি পাওয়া গেল, বেশ ভালো চারিদিক, বাইরের টুলের টাঙানো দেখে ঢুকেছিল। সম্পূর্ণ আলাদা বাড়ি, দোতলা বাড়ি, নিচে দুখানা বড় ঘর, ওপরেও দুখানা। কলের জল আছে, বালিগঞ্জ স্টেশনের কাছেই, স্টেশন রোড। ওপরের বারান্দা থেকে রেলওয়ে লাইন দেখতে পাওয়া যায়, দিন রাতি ট্রেন আসা যাওয়া করে। একটু শব্দ হবে, তা হোক, অভ্যেস হয়ে গেলে ওতে কোনো অসুবিধে হবে না। গঙ্গাটা একটু দূরে হয়ে গেল, মার গঙ্গা স্নান করতে অসুবিধে হবে। কিন্তু ভাড়ার দিকটাও তো দেখতে হবে, 20 টাকা ভাড়া, এমন কিছু বেশি নয়। পাশেই মালিকের বাড়ি। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি কাজ করেন? দীপঙ্কর বললে, রেলওয়েতে। ভদ্রলোক নিশ্চিন্ত হলেন। বছর 2-3 কোনো ভাড়াটেই পাচ্ছিলেন না ভদ্রলোক, খালি পড়েছিল বাড়িটা। বললেন, আসলে কে আর শহর ছেড়ে এই বন জঙ্গলের দিকে আসতে চায় বলুন? এখন তবু এইদিকে একটু লেকটেক হয়েছে, একটু লোকজনের মুখ টুক দেখতে পাচ্ছি। এই সেদিনও শিয়াল ডাকতো বাড়ির পেছনে। এই গড়িয়াহাটের মোড়ে তখনও বাজার হয়নি, ট্রামই ছিল না মশায়, লোকে আসবেই বা কী করতে? এই একমাত্র এই রেল যা ভরসা। দীপঙ্কর 5 টাকা আগাম দিয়ে দিলে। ভদ্রলোক বললেন, তা কবে থেকে আসবেন? দীপঙ্কর বললে, আজ থেকেই আসব, আজ আর আপিসে যাব না। সকালে না সন্ধেবেলা? দীপঙ্কর বললে, আজ দুপুরের মধ্যেই আসব। বাড়িতে ফিরতেই মা বললে, কি রে, এত দেরি, আপিসে যাবি না? দীপঙ্কর বললে, চলো মা, বাড়ি ঠিক করে ফেলেছি, আজকেই চলে যাব। মা বললে, সে কি রে, বলা নেই কোয়া নেই, হঠাৎ অমনি গেলেই হলো? দীপঙ্কর বললে, কিন্তু আমার যে আর 1 মিনিটও এখানে থাকতে ইচ্ছে করছে না মা। তা এতদিন কাটালি, আর এই একটা দিন থাকতে পারবি না? কাল না হয় যাব। দীপঙ্কর বললে, একটা দিনও আমার এখানে থাকতে ভালো লাগছে না মা, আমি এক্ষুনি চলে যাব। এখানে কি ভদ্রলোকেরা থাকতে পারে এর মধ্যে? মা বললে, কিন্তু আজকে যে তোর জন্মদিন বাবা, জন্মদিনে এতদিনের বাসাটা ছাড়বি? কিন্তু আমি যে কথা দিয়ে এসেছি মা তাদের কাছে, আজকে দুপুরের মধ্যেই আসব। তা আমাকে জিজ্ঞেস না করে কেন কথা দিতে গেলি অমন? জানিস না যে আজ তোর জন্মদিন? জন্মদিন বলে বাড়ি ছাড়া যাবে না, এমন কথা জানা ছিল না দীপঙ্করের। আর তাছাড়া আজকেই যে তার জন্মদিন, তাই কি আর তার মনে ছিল? দীপঙ্কর বললে, আমি 5 টাকা যে বায়না দিয়ে এলুম, তা টাকা তো আর মারা যাচ্ছে না, জন্মদিনে কেউ বাড়ি ছাড়ে? তুই না হয়ে এসব মানিস না, কিন্তু আমি মা হয়ে কেমন করে না মেনে থাকতে পারি বল? তাহলে কবে যাবে? মা বললে, কাল, কাল চল। তা শেষ পর্যন্ত তাই ঠিক হলো, কালই যাওয়া হবে। এতদিনকার বাসা উঠিয়ে কাল এখান থেকে চলে যাবে।
এখানকার ভালো মন্দ সমস্ত কিছুর সংস্রব ত্যাগ করে চলে যাবে। এখানকার কথা আর ভাববে না দীপঙ্কর। এই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল, এই কালীঘাট, এই পাথরপট্টি, এই সোনার কার্তিকের ঘাট, এই মায়ের মন্দির, এই হাজি কাশিমের বাগান, এই সব কিছু ভুলে যাবে। বড় মধুর, বড় তিক্ত এই এখানকার স্মৃতি। এই সমস্ত স্মৃতি মুছে ফেলেই চলে যাবে, আর কাউকেই মনে রাখবে না। দীপঙ্কর বললে, তাহলে সঙ্গে কি কি জিনিস যাবে বলো, আমি গুছিয়ে নিই। মা বললে, তা এত তাড়াতাড়ি কিসের? বিকেল রয়েছে, সন্ধে রয়েছে, পরে করলেই তো হবে। অফিস থেকে এসে না হয় করিস। দীপঙ্কর বললে, না, সন্ধেবেলা আমার বাড়ি আসতে দেরি হবে আজকে। কেন? সন্ধেবেলা আবার কোথায় যাবি? রাত্রে আমি বাড়িতে খাবো না আজকে মা। কেন রে? কোথায় খাবি? কোথাও নেমন্তন্ন আছে নাকি? হ্যাঁ। তা এতদিন থাকতে আজকেই নেমন্তন্ন? আজকে যে আমি তোর জন্য ভালো মন্দ রান্না করব ভাবছিলাম। দীপঙ্কর বললে, তা কি আর করা যাবে? তা কোথায় নেমন্তন্ন শুনি? কে নেমন্তন্ন করলে তোকে? দীপঙ্কর বললে, সতী। সতী? মাও যেন চমকে উঠেছে। বললে, কোন সতী? আমাদের সতী? সে আবার তোকে নেমন্তন্ন করতে গেল কেন? আর তার সঙ্গে কোথায় দেখা হলো তোর? দীপঙ্কর বললে, এইখানেই, আমাদের বাড়িতে এসেছিল পরশুদিন। সে কি রে? আমি তো কিছুই জানি না। দীপঙ্কর বললে, ওই সেই দিন যেদিন অঘোর দাদু মারা গেল, সেই তখন। সব শুনে আর তোমার সঙ্গে দেখা করলে না, আমাকে বলেই চলে গেল। আর তখন বাড়ির মধ্যে যা কাণ্ড, কি করেই বা আসতে বলি তাকে? মা বললে, তা তার তো বিয়ে হয়ে গেছে। কীরকম বিয়ে হলো কিছুই তো জানতে পারলুম না। তা তুই তার শ্বশুর বাড়ি চিনিস? তোকে ঠিকানা দিলে বুঝি? দীপঙ্কর বললে, হ্যাঁ। তা হঠাৎ কিসের নেমন্তন্ন? দীপঙ্কর বললে, তা আমি কি করে জানবো বলো? তখন কি জিজ্ঞেস করবার সময়? হঠাৎ এসে বলে চলে গেল তখন। আর অত শত জিজ্ঞেস করবার সময়ও ছিল না। তা আরও সব লোকজন বোধহয় আসবে? দীপঙ্কর বললে, না, আর কেউই আসবে না, শুধু আমাকে একলাই যেতে বলেছে। মা যেন তবুও ব্যাপারটা বুঝতে পারলে না। এতদিন বাদে এত লোক থাকতে দীপঙ্করকেই বা একলা যেতে বলবে কেন? তারা তো বড় মানুষ, অনেক টাকা কড়ি তাদের। দীপঙ্করের সঙ্গে তাদের কিসের সম্পর্ক? একদিন ভাড়াটে হয়ে এসেছিল, তা এমন ভাড়াটে তো কত এসেছে গেছে, কেউ তো আর কখনো ফিরে একবার দেখাও করতে আসেনি। মা হঠাৎ জিজ্ঞেস করলে, তা হ্যাঁ রে, ছেলেপুলে কিছু হয়েছে নাকি সতীর? কিছু দেখলি? দীপঙ্কর হেসে ফেললে, বললে, সে কথা বাপু আমি জিজ্ঞেস করতে পারিনি। ওসব কি মেয়েদের জিজ্ঞেস করতে পারা যায়? মা বললে, ও মা, জিজ্ঞেস করবি কেন? ও তো দেখেই বোঝা যায়। হলে তো সঙ্গেই থাকতো। না মা, ছেলে মেয়ে কিছুই সঙ্গে ছিল না। গাড়িতে আর কেউই ছিল না, একলাই এসেছিল। দীপঙ্কর খেয়ে দিয়ে অফিসে চলে গেল। গাঙ্গুলিবাবু টিফিনের সময় এসেছিল, দেখে অবাক হয়ে গেছে। বলল, হে কি সেনবাবু, আজ যে ধুতি পাঞ্জাবি পরে এসেছেন? দীপঙ্কর বললে, আজ একটা নেমন্তন্ন আছে, সোজা অফিস থেকেই যাব সেখানে। কোথায়? আত্মীয়ের বাড়িতে? না না, আত্মীয় স্বজন না, ওই আমাদের পুরনো ভাড়াটে ছিল এককালে, খুব বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে, হঠাৎই নেমন্তন্ন করে গেল। তা উপলক্ষটা কি? তা জানি না মশাই, এসে খেতে বলে গেল আর আমিও রাজি হয়ে গেলুম।
তা কিছু দিতে টিতে হবে না শুধু খাওয়া? দীপঙ্কর বললে, সেসব তো কিছু বলে যায়নি, শুধু বলেছে যেতে। তাহলে বোধহয় ম্যারেজ অ্যানিভার্সারি কিংবা বিবাহবার্ষিকী। আজকাল ওসব স্টাইল হয়ে গেছে একরকম, অনেক জিনিসপত্র উপহার পাওয়া যায় ওতে। দীপঙ্কর ভাবলে, তা হয়তো হতে পারে, হয়তো বিয়ের বার্ষিক উৎসব পালন করছে। কিন্তু সেসব তো কিছুই বললেন না সতী। গাঙ্গুলিবাবু বললে, ওই আমি যা বলেছি তাই, ও নিশ্চয়ই বিয়ের বার্ষিক উৎসব। তা আপনি বরং একটা কিছু উপহার কিনে নিয়ে যান। কি কিনবো বলুন তো? গাঙ্গুলিবাবু বললেন, সে যাই কিনুন, 1 টাকা 2 টাকার কমে কিছুতেই হবে না। দীপঙ্কর বললে, কিন্তু আমি যে বেশি টাকা সঙ্গে করে আনিনি। আগের কথাটা মনেই আসেনি, ওই শুধু ট্রাম ভাড়াটাই পকেটে আছে। সকালবেলাতেই আবার 5 টাকা বায়না দিয়ে এলুম কিনা বাড়িওয়ালাকে। কোথায় বাড়ি পেলেন? ওই বালিগঞ্জ স্টেশন রোডে। গাঙ্গুলিবাবু বললে, কিন্তু সেখানে কি থাকতে পারবেন? শুনেছি নাকি বালিগঞ্জে তো ভীষণ মশা, আর কেবলই বন জঙ্গল চারিদিকে। দীপঙ্কর বললে, না গাঙ্গুলিবাবু, সেই বালিগঞ্জ আর বন জঙ্গল নেই। আপনি অনেক দিন যাননি ওই দিকে, গিয়ে দেখবেন। গড়িয়াহাটার মোড়ে একটা মস্ত বাজার হয়েছে, অনেক বড় বাড়ি তৈরি হচ্ছে ওই দিকে। একেবারে চিনতেই পারবেন না গেলে। গাঙ্গুলিবাবু বললে, সে যাকগে, আপনি বরং 2 আনা দিয়ে একটা রজনীগন্ধা ঝাড় কিনে নিয়ে যান, সস্তাও হবে স্টাইলও হবে। হঠাৎই মিস্টার ঘোষাল ঢুকে পড়েছে। ঘরে ঢুকেই বললে, হোয়ার ইজ মিস মাইকেল? মিস মাইকেল কোথায়? গাঙ্গুলিবাবু আর দীপঙ্করবাবু দুজনেই দাঁড়িয়ে উঠল। দীপঙ্কর বললে, মিস মাইকেল আজকে অফিসে আসেনি স্যার, অ্যাবসেন্ট। আই সি। তারপর মিস্টার ঘোষাল কি ভাবলে কে জানে, হঠাৎই চলে যেতে যেতে ফিরে দাঁড়িয়ে বললে, সেন, সি মি ইন মাই রুম। আমার ঘরে একবার দেখা করবে এসো। এই বলেই গটগট করে মিস্টার ঘোষাল তার নিজের ঘরে চলে গেল। গাঙ্গুলিবাবু বললে, হঠাৎ আপনাকে ডাকলে যে ঘোষাল সাহেব? সেনবাবু? কি জানি, দেখি বলে দীপঙ্কর সোজা মিস্টার ঘোষালের ঘরে গিয়ে দাঁড়াতে মিস্টার ঘোষাল হঠাৎ বললে, স্টে ইউর সিট সেন, চেয়ারটায় বসো। দীপঙ্কর বসল, কিন্তু কেমন যেন অবাক হয়ে গেল। এমন ব্যবহার তো করে না ঘোষাল সাহেব। কদর্য মুখটা যেন হাসি হাসি। বলে, ডু ইউ নো, আমি তোমায় প্রমোট করেছি। দীপঙ্কর তবুও বুঝতে পারলে না। এই সেদিন রাত্রে ফ্রি স্কুল স্ট্রিটে মিস মাইকেলের ঘরে দেখা হয়েছিল, তখনই ঘৃণায় রি রি করে উঠেছিল মনটা। আজ হাসি মুখ দেখেও দীপঙ্করের কোনো ব্যতিক্রম হলো না। মিস্টার ঘোষাল সিগারেট ঠোঁটে লাগিয়ে বললে, ইয়াস, আই হ্যাভ প্রমোট ইউ টু ডিটিআই। তোমার পেপারটা আমি দেখেছি। ইউ হ্যাভ এ ফেয়ারওয়েল। কথাটা বলেই যেন মিস্টার ঘোষাল একটা আত্মপ্রসাদ অনুভব করল। আর তারপর বললে, তোমার প্রসপেক্ট আছে, তুমি উন্নতি করবে জীবনে, মন দিয়ে কাজ করবে, তাহলে আরও উন্নতি করে দেব তোমার। যাও। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল, দীপঙ্কর ধন্যবাদ দিতেও যেন ভুলে গেল। কি অদ্ভুত প্রকৃতির লোক, এমন সোজা সরল মিথ্যে কথাটা বলতেও বাধল না। বাইরে আসতে গাঙ্গুলিবাবু জিজ্ঞেস করলে, কি হলো সেনবাবু, কি বললে ঘোষাল সাহেব? দীপঙ্করের কাছে ব্যাপারটা শুনে গাঙ্গুলিবাবু বললে, শালা একেবারে আসল শুয়োরের বাচ্চা, করলে রবিনসন সাহেব আর ক্রেডিট নিজে নিয়ে নিলে। এ তো মানুষ খুন করতে পারে মশাই। আপনি কিছুই বললেন না?
দীপঙ্কর বললে, বলতে দিন, মানুষ চিনতে পেরেছি, এটাই তো আসল লাভ, আর কি চাই। গাঙ্গুলিবাবু চলে গেল। রবিনসন সাহেবও সকাল সকাল চলে গেল। ঘন ঘন ঘড়ির দিকে দেখছিল দীপঙ্কর। জানালা দিয়ে বাইরেও একবার চেয়ে দেখলে। সন্ধ্যের সময় যেতে বলেছে সত্যি। 6টার সময়েও সন্ধে হয়। ঠিক কখন গেলে যে মানানসই হয় তা ঠিক করতে পারলে না দীপঙ্কর। রাস্তায় বেরিয়ে ট্রামে করে যোগুবাবুর বাজারের মোড়ে নামতে হলো। অনেক বেছে বেছে রজনীগন্ধার একটা ঝাড় কিনলে। গাঙ্গুলিবাবু বলেছিল 2 আনা নেবে, কিন্তু 6 পয়সাতেই দিয়ে দিলে। একটা পাতলা সাদা কাগজে বেশ ভালো করে মুড়ে দিলে, আর তারপর আবার ট্রামে উঠে হাজরা রোডের মোড়ে এসে নামল। প্রিয়নাথ মল্লিক রোডের ভেতর ঢুকেই সতীদের বাড়িটা। দারোয়ানটা বসেছিল। সামনে গিয়েও কেমন একটু বুকটা কাঁপতে লাগলো দীপঙ্করের। কিন্তু সামনে যেতেই দারোয়ানটা উঠে দাঁড়ালো, বললে, আপনার নাম দীপঙ্কর বাবু? হ্যাঁ। আইয়ে, ভিতর আইয়ে। দারোয়ানটা আগে আগে চলতে লাগলো, আর দীপঙ্কর পেছনে। ইট বাঁধানো লম্বা রাস্তা গিয়ে মিশেছে সোজা আস্তাবল বাড়ির দিকে। উত্তর দিকে লন, আর লনের চারপাশে বাগান। বড় রাস্তাটা থেকে আরেকটা ইট বাঁধানো রাস্তা চলে গেছে বাঁ দিকে। সেদিকে একতলায় অনেকগুলো ঘর পাশাপাশি। কাছে জানালার ভেতর ইলেকট্রিক আলো জ্বলছে, আর তার সামনেই দোতলায় উঠবার সিঁড়ি। সিঁড়ির ওপর কার্পেট পাতা। দীপঙ্কর চারিদিকে চেয়ে হতবাক হয়ে গেল। এত ঐশ্বর্য, এত ঐশ্বর্য দেখাতেই সতী তাকে ডেকেছে নাকি? দারোয়ানটা হঠাৎ বললে, আইয়ে বাবুজি, উপর আইয়ে। দারোয়ানের পেছন পেছন দীপঙ্কর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। কত ঐশ্বর্য, কত বিলাস চারিদিকে ছড়ানো। সিঁড়ির 2 পাশে ছোট ছোট টবে পাতাবাহার গাছ। বাঁকের মাথায় মোরাদাবাদী ঘাসের উপর ক্যাকটাস। কোথাও এতটুকু ধুলো নেই, এতটুকু অসংযম নেই। সিঁড়ির মাথায় একটা পাপোশের ওপর কালো অক্ষরের একটা মনোগ্রাম লেখা। দেওয়ালগুলো সাদাও নয়, সবুজও নয়। দুটোর মাঝামাঝি কেমন একটা তেল চকচকে জলুস। এ কোথায় তাকে নিয়ে যাচ্ছে দারোয়ানটা? এত পরিচ্ছন্নতার মধ্যে জুতো পরে চলতেও যেন মায়া হচ্ছে। 1 তলা থেকে 2 তলা, আর 2 তলার পর 3 তলা। সত্যি, ভুবনেশ্বর বাবু অন্তত একটা মেয়ের বিয়ে দিয়ে শান্তি পেয়েছেন। দীপঙ্কর অবাক হয়ে চারিদিকে দেখতে লাগল। এ কি বাহার, কি বিলাস! কলকাতা শহরের মধ্যে যাদের টাকা আছে তারা কি এমনি সুখেই জীবন কাটায়? এমন ঐশ্বর্যের মধ্যে বাস করতে হলে সত্যি অনেক সৌভাগ্য থাকা চাই। সত্যি ছোট থেকেই সৌভাগ্য নিয়ে জন্মেছে। তার যে এমন ঐশ্বর্য হবে তখনই বোঝা গিয়েছিল। মার সঙ্গে মন্দিরে যেত, গঙ্গা স্নান করতে যেত। বিন্তিদিকে দেখতে আসার সময় নিজের গয়নাগুলোও পরিয়ে সাজিয়ে দিত। দীপঙ্করের বড় ভালো লাগত। বড় ভালো লাগলো সতীর সৌভাগ্য দেখে। এতদিন মনে মনে যে ক্ষোভটা ছিল তা এক মুহূর্তে মিলিয়ে গেল। সত্যি তো, দীপঙ্করের সঙ্গে তার সম্পর্কই বা কিসের? পাশাপাশি বাড়িতে ছোটবেলা থেকে থাকা ছাড়া আর কিসের সম্পর্ক? এই যে এসে গেছো, আমি ভাবলাম তুমি বুঝি ভুলেই গেলে। বারান্দায় একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল সতী। দীপঙ্কর চোখ তুলে দেখলে। এই চারিদিকের অফুরন্ত ঐশ্বর্যের মধ্যে সতীকে যেন অন্যরকম দেখালো, একেবারে অন্যরকম। হাসি হাসি মুখ, অল্প একটু ঘোমটা দিয়েছে, একটা নীল শাড়ি পরেছে, চুমকি বসানো ব্লাউজ একটা গায়ে। মাথার পেছন দিকটা খুব ভারী, মনে হলো যেন মস্ত বড় একটা খোঁপা ঝুলছে কাঁধের ওপর। দারোয়ান, তুমি নিচে চলে যাও। দারোয়ান সসম্ভ্রমে সেলাম জানিয়ে চলে গেল।
দীপঙ্কর স্থির দৃষ্টি দিয়ে চেয়ে দেখছিল সতীর দিকে। বিয়ে হওয়ার পর আজকেই বলতে গেলে সত্যকারের প্রথম দেখা। সেদিন নেপাল ভট্টাচার্য স্ট্রিটে গাড়ির ভেতর বসা সতী যেন এ নয়, এ যেন অনেক আলাদা। সতীও একটু এগিয়ে এলো, বললে, তোমার এত দেরি হলো যে? দীপঙ্কর অবাক হলো। সে দেরি করে এসেছে নাকি? তার নিজের যেন মনে হচ্ছিল একটু সকাল সকালই এসে পড়েছে। বলে, দেরি কোথায়? আমি তো ভাবছিলাম আরও পরে এলে ভালো হতো। ও, তুমি ভেবেছিলে খেয়ে দিয়েই পালিয়ে যাবে। দীপঙ্কর বললে, খাবার নেমন্তন্ন করলে আগে কি করে আসি? সতী হঠাৎ বললে, হাতে কি তোমার? দীপঙ্কর একটু লজ্জায় পড়ল, বললে, ফুল। ফুল? ফুল কি হবে? ফুল কার জন্য? দীপঙ্কর বললে, তোমার জন্য। আমার জন্য? সতীও অবাক হয়ে চাইলে দীপঙ্করের মুখের দিকে। একটু আগেই বোধহয় সাবান দিয়ে গা ধুয়ে এসেছে সতী। মুখে স্নো পাউডার মেখেছে। গলা পর্যন্ত সমস্ত মুখখানা ধপধপ করছে, বাগান থেকে তোলা টাটকা ফুলের মতো। আর মাথার সিঁতির আগায় লাল টকটক করছে সিঁদুর। সিঁদুরের পাতলা রেখাটা যেন হোমের আগুনের মতো জ্বলছে। তা আমার জন্য আবার ফুল আনতে গেলে কেন? দীপঙ্কর বললে, একটা কিছু উপহার তো দিতে হবে। কিসের উপহার? বারে, তোমাদের বিয়ের বার্ষিকী উৎসব করছো আর আমি খালি হাতেই আসব? সতী হো হো করে হেসে উঠল। হাতটা ধরে বললে, এসো এসো, ঘরে এসো, বসবে চলো। চকচকে মেঝে। দীপঙ্করের জুতো পরে চলতে লজ্জা হচ্ছিল। বললে, জুতোটা এখানেই খুলি। কেন? দীপঙ্কর বললে, তোমাদের বাড়িটা যা পরিষ্কার পরিচ্ছন্ন, জুতোটা খুলে এলেই ভালো হতো। এই বলে জুতো জোড়া খুলে রাখলে দরজার পাশে। বললে, এখানে রাখবো? সতী বললে, থাক। দরজায় পাতলা জালি পর্দা ঝুলছিল, দুই পাশে কর দিয়ে বাঁধা। ঘরের ভেতর পরিষ্কার তকতক করছে মেঝে। মধ্যেখানে একটা মিনে করা বিরাট থালার মতো টিপয়, তার উপর জাপানি ফুলদানি। অনেক ফুল রয়েছে তাতে। টিপয়টার চারিপাশে আপহোলস্টার সোফা কোচ সাজানো, কিউবিচম ধরনের ডিজাইন সোফাটার গায়ে। দীপঙ্কর গিয়ে বসল একটাতে। ঘরটা যে এত বড় তা বাইরে থেকে বোঝা যায় না। একদিকটাতে সোফা কোচ, আর আরেক প্রান্তে একটা ডবল ডিভান, আগাগোড়াই লেদার ফিটিং, আর মাঝখানে অনেকখানি খালি মেঝে। দেওয়ালের দিকে চেয়ে দেখলে দীপঙ্কর একজন বৃদ্ধ লোকের ছবি টাঙানো, পোট্টট। আর ঠিক তার উল্টো দিকের দেওয়ালে একজোড়া ছবি। চেয়ারে বসে আছে সতী, আর পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন অচেনা ভদ্রলোক। ফুলের ঝাড়টা সতী একটা ভাসের মধ্যে রেখে দিয়ে দীপঙ্করের দিকে চেয়ে বললে, ওকে চিনতে পারছো তো? ওই আমার বাবা। ভুবনেশ্বর মিত্রকে এতক্ষণে চিনতে পারল দীপঙ্কর। যেদিন প্রথম বর্মা থেকে আসেন ভদ্রলোক, সেদিনই দেখেছিল। সেই প্রথম আর সেই শেষবার। ছোট একটু দাড়ি চিবুকের ওপর। সতী যেন বাবার কাছ থেকে সেই তেজটাই পেয়েছে, যৌবনের আর রূপের তেজ। স্নিগ্ধ, শান্ত, অথচ প্রখর একটা তেজ, যে তেজের জন্য দীপঙ্কর বরাবর আকর্ষণ বোধ করলেও কেমন যেন দূরে দূরে থেকেছে। সতী হাসতে লাগলো, বললে, আমার দিকে বারবার অমন করে কি দেখছ? দীপঙ্কর বললে, তোমার বাবার চেহারার সঙ্গে তোমাকে মিলিয়ে নিচ্ছি। সতী বললে, আমার বাবার চেহারায় আমি কিছুই পাইনি, সে যাগে। আর এইদিকে এনাকে চিনতে পারছো? ইনি হলেন আমার কর্তা।
সতীর কর্তা কথাটা বলার ধরন দেখে দীপঙ্কর বেশ মজা পেলে। বললে, ইনি বুঝি সনাতন বাবু? বাহ, বেশ চমৎকার চেহারা তো। সতী নিজের স্বামীর চেহারার প্রশংসা শুনে যেন খুশি হলো মনে মনে। বললে, বাবা আমার অনেক দেখে শুনে বিয়ে দিয়েছেন, খারাপ চেহারা দেখে বিয়ে দেবেন কেন? দীপঙ্কর কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল। বললে, আমি তা বলছি না, সত্যি আমি ভাবতেই পারিনি এত বড় লোকের বাড়িতে তোমার বিয়ে হবে। আরও একদিন তোমার সঙ্গে দেখা করব বলে তোমাদের বাড়ির সামনে ঘুরে গেছি, কিন্তু তোমাদের দারোয়ানের চেহারা দেখে ভয়ে ঢুকতে পারিনি। সতী বললে, লোকটা কিন্তু ভালো, ওই গোপচোরাটা দেখলেই খালি ভয় করে। দীপঙ্কর বললে, তোমার বিয়ের সময় নেমন্তন্ন খেতে পাইনি, তাই মনে মনে একটা দুঃখ ছিল, তুমি সেই দুঃখটা আজ সুদে আসলে মিটিয়ে দিলে। এই বলে হাসবার চেষ্টা করলে দীপঙ্কর। তারপর সতীর মুখের দিকে চেয়ে বললে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তোমাদের বিয়ের বার্ষিক উৎসবে আমাকে একলা শুধু নেমন্তন্ন করলে কেন? সতী মুখ টিপে হাসতে লাগলো। বললে, আমাদের বিয়ের বার্ষিকী এ কথা তোমায় কে বললে? দীপঙ্কর বললে, আমি বুঝতে পারি, প্রথমটাই আমার খেয়াল ছিল না, শেষে ভাবলাম বিনা উপলক্ষে আমাকে কেনই বা নেমন্তন্ন করতে যাবে সতী। আর অনেক ভেবে ভেবে যখন বার করলাম, তখনই রজনীগন্ধার ঝাড়টা কিনে আনলুম। সতী বললে, কেন, বিনা উপলক্ষে নেমন্তন্ন করতে নেই কাউকে? দীপঙ্কর বললে, সত্যি বলো না, আর কাউকেই নেমন্তন্ন করনি কেন? আরে, একে নিয়ে তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। তোমাকে একলা নেমন্তন্ন করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? দীপঙ্কর চুপ করে গেল। সত্যিই তো, যার যাকে খুশি নেমন্তন্ন করবে, তাতে কার বা কি বলার থাকতে পারে। কথাটা ভাবতে দীপঙ্করের একটু গর্ববোধ হলো। বলে, আমাকে একলা নেমন্তন্ন করে তুমি আমাকে খাতির করলে নাকি সম্মান দিলে তা বলতে পারি না, আমার কিন্তু মনে মনে খুব গর্ব হচ্ছে সত্যি। তারপর একটু থেমে বললে, কিন্তু তিনি কোথায়? কে? তোমার স্বামী সনাতন বাবু। তোমাদের বাড়িতে এসে একলা একলা তোমার সঙ্গে একা ঘরে গল্প করছি, এটা যেন কীরকম দেখাচ্ছে। তিনি আসবেন না? তাকে ডেকে দাও না। সতী হাসল। বললে, হুমা, তাকে ডাকবো কি করে, তিনি তো বাড়িতে নেই। দীপঙ্কর বললে, কোথাও বেরিয়েছেন বুঝি? সতী অবাক হলো। বললে, ও, তোমাকে বলিনি বুঝি, তিনি তো পুরী গেছেন। তিনিও গেছেন, আমার শাশুড়িও গেছেন, আজ 3 দিন হলো। দীপঙ্কর যেন আকাশ থেকে পড়ল, সেজন্যই কোনো শব্দ শোনা যায়নি। সমস্ত বাড়িটাতে ঐশ্বর্যের চিহ্ন থাকলেও যেন বড় ফাঁকা ফাঁকা লাগছিল। সেই জন্য বাড়িটাতে ঢুকে মনে হচ্ছিল যেন কেমন জনমানবহীন। দারোয়ান চাকর বাকর আছে বটে, কিন্তু যেন তবুও কেউ নেই। তা তোমার ছেলে মেয়েও বুঝি সঙ্গে গেছে? সতী হেসে গড়িয়ে পড়ল। বললে, তোমার আক্কেল তো বলিহারি, মাকে ছেড়ে ছেলে মেয়ে থাকতে পারে? আমিও তো তাই ভাবছি, তুমি এইখানে রইলে আর তোমার ছেলেমেয়েরা চলে গেল বাবার সঙ্গে। তা তারা কোথায়, তাদের তো দেখতে পাচ্ছি না। সতী বললে, পারি না বাপু তোমার সঙ্গে কথা বলতে। দীপঙ্কর বললে, কিন্তু আমি কি করব বলো, মাকে যখন বললাম যে তুমি নেমন্তন্ন করে গেছো, তখন মাই আমাকে জিজ্ঞেস করলে তোমার ছেলে পুলে হয়েছে কিনা। সতী বললে, তাহলে তো এতক্ষণ দেখতেই পেতে, কিন্তু না হলে কি করব? দীপঙ্কর বললে, হয়নি। দীপঙ্কর মনে মনে হিসেব করতে লাগলো, কত বছর আগে সতীর বিয়ে হয়েছে। দাঁড়াও, আমি দেখে আসি মাংসটা কি হলো। দীপঙ্কর বললে, তুমি রান্না করছো নাকি?
সতী বললে, না না, ঠাকুর আছে, কিন্তু তোমাকে একদিনের জন্য নেমন্তন্ন করেছি, তাকে দিয়ে বিশ্বাস নেই। শেষকালে যদি নুনে পুড়িয়ে দেয়, তখন কি আর আমার মুখ থাকবে? পুরনো ঠাকুরকে আমার শাশুড়ি পুরীতে নিয়ে গেছেন, এ তেমন সুবিধের ঠাকুর নয়। তাহলে তো তোমার খুব কষ্ট হলো। সতী হাসল, বলে, রাতে কি কষ্ট হয় নাকি মেয়েদের? দীপঙ্কর বললে, না তা বলছি না, ওরা পুরী থেকে ফিরে এলেই নিমন্ত্রণ করতে পারতে, তাহলে সনাতন বাবুর সঙ্গেও আলাপ হতো, আর তোমারও এত দুর্ভোগ হতো না। সতী বললে, বাহ, জন্মদিন বুঝি কারোর বদলানো যায়? জন্মদিন? জন্মদিনের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। তার জন্মদিন, সেই কথা সতীর কী করে মনে থাকল? বললে, আজকে যে আমার জন্মদিন, তা তোমার কি করে মনে রইল? সতী বললে, বসো, আমি মাংসটা দেখে এক্ষুনি আসছি। এই বলে সতী ঘর থেকে চলে গেল। আর সতী চলে যেতেই দীপঙ্কর কেমন অবাক হয়ে গেল। তার জন্মদিনের কথা তো এক মা ছাড়া আর কারোরই জানবার কথা নয়, আর জানলেও মনে রাখবারও কথা নয়। আশ্চর্য তো! আর সতীই বা কেমন মেয়ে, স্বামী নেই, শাশুড়ি নেই বাড়িতে, হঠাৎ তাকে কিনা নেমন্তন্ন করে বসলো। এদের সমাজে কি এটা চলে? আর সনাতনবাবুই বা কেমন? আর সতীর শাশুড়িরই বা কীরকম আক্কেল? তারা পুরী গেলেন তাদের বউকে একলা ছেড়ে, আর সতী তাকে ঠিক সেই সময়ে নেমন্তন্ন করে বসল, যখন বাড়িতে লোকজন কেউ নেই। এটা কি সতীর পক্ষে ভালো কাজ হয়েছে? খানিক পরেই সতী ঘরে ঢুকলো হাওয়ায় ভেসে, বললে, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখে গেছি, কিছু মনে করলে না তো আবার? দীপঙ্কর বললে, বা রে বা, তোমার কাছে আমি আজ নতুন মানুষ হলুম নাকি? সতী বললে, নতুন না হোক, আমার শ্বশুর বাড়ি তো নতুন। দীপঙ্কর বললে, আচ্ছা সতী, সনাতনবাবুর এই ব্যাপারটা তো বুঝতে পারছি না। মাকে নিয়ে তিনি পুরী গেলেন, আর তোমাকে এখানে একলা ফেলে, এটা কী রকম? সতী খিলখিল করে হেসে উঠল, বলে, বিয়ের পর এতদিন কেটে গেল, এখনো ভয় থাকবে নাকি? কি যে বলো তুমি! আমি কি বাড়ি থেকে পালিয়ে যাব? না, পালিয়ে যাবার কথা হচ্ছে না, কিন্তু কিন্তু কি? বিরহ? দীপঙ্কর বললে, তিনি তো তোমাকে ছেড়ে থাকতে পারছেন। সতী বললে, না গো না, তুমি যা সন্দেহ করছো তা নয়, আমাদের দুজনের খুব টান আছে। তারপর একটু থেমে বললে, আসলে আমার শাশুড়ির একটা মানত ছিল কি না, তাই গেছেন। তা বাড়ি ছেড়ে তো আর সবাই চলে যাব সেটা ভালো দেখায় না, তাই আমিই বললুম আমি থাকব। দীপঙ্কর বললে, তা কবে আসবেন সবাই? সতী বললে, গেছেন তো মাত্র 3 দিন আগে, আসতে সেই পরের সপ্তাহ হয়ে যাবে। দীপঙ্কর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সতীকে। সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের ভাড়াটে বাড়ির সতী, কলেজে যেত বাসে করে, আর এইখানে এসে একেবারে অন্যরকম হয়ে গেছে। কেমন যেন বউ বউ চেহারা, গালে, মুখে, গলায়, বুকে যেন একটু মন্থরতা এসেছে, একটু মোলায়ম হয়েছে। তা বিয়ের পর এইরকমটা হওয়াই স্বাভাবিক। শুধু লক্ষ্মীদের চেহারাটা আরও খারাপ হয়ে গেছে, যেন আরও কঠোর, আরও প্রখর। তা সারাদিন কি করো তুমি? এত চাকর ঝি, তোমাকে বোধহয় কিছুই কাজ করতে হয় না। কি করে সময় কাটাও? দুজনে বুঝি খুব ঘুরে বেড়াও গাড়ি নিয়ে? সতী বললে, এক একদিন যাই। কোথায় যাও? এই একদিন হয়তো বোটানিক্সে, আর একদিন হয়তো যশোর রোড ধরে সোজা যত দূর খুশি চলে যাই, আর তারপর যখন ও ফিরতে বলে তখন ফিরি। এক একদিন ঝমঝম করে বৃষ্টি আসে, আমরা গাড়ির ভেতরে বসে বসে বৃষ্টি পড়া দেখি।
দীপঙ্কর বললে, সত্যি তোমরা খুব সুখে আছো সত্যি? তোমার হিংসে হচ্ছে বুঝি? না, আমার নিজের কথা ভাবছি। সকালবেলা তাড়াতাড়ি ভাত খেয়ে আপিসে যেতে হয়, তারপর কত রকম লোকের সঙ্গে কত রকম কথা বলতে হয়। সে এক জঘন্য জগৎ সত্যি। অথচ এখন ভাবি এই চাকরির জন্যই একদিন কত খোসামত, কত ধরাধরি। এখানে বেশি দিন চাকরি করলে মনুষ্যত্ব চলে যাবে আমার মনে হচ্ছে। কেন? দীপঙ্কর বললে, সে তুমি বুঝবে না, আর বুঝতেও যেন কখনো না হয়। সেটা না বোঝাই ভালো। চাকরির জন্য মানুষ এমন হীন কাজ নেই যা করতে পারে না। মিথ্যে কথা বলতে গেলে মুখ একটুও কোঁচকায় না। তা অফিসের কথা থাকবে। না না, থাকবে কেন? আমি তোমাদের অফিসে যাব একদিন। তুমি? হ্যাঁ, গেলে দোষ কি? দীপঙ্কর বললে, দোষ আর কি, কিন্তু তোমরা এত সুখে আছো, অফিসেই বা যাবে কেন? আর গেলে লোকেই বা কি বলবে? তোমার প্রমোশন কিছু হলো? দীপঙ্কর সব বললে। কেমন করে সামান্য চাকরি থেকে তাড়াতাড়ি উন্নতি হয়েছে, যা কখনো কারোর হয়নি। অথচ ঘুষও দিতে হয়নি, খোসামুদও করতে হয়নি। কে জানে কেন যে রবিনসন সাহেবের সুনজরে পড়ে গেছে সে, আর তার ফলেই চাকরিটা চলছে ভালো মতন। নইলে প্রাণ বেরিয়ে যেত আপিসে। আরও অনেক কথা বলে গেল দীপঙ্কর। নতুন বাড়ি ভাড়া করেছে স্টেশন রোডে। অঘ্রদাদুর মৃত্যু, ছিটে ফোটার ব্যবহার, লক্কা লোটন, কারোর কথাই বাদ গেল না। আর বিনতি? সত্যি বললে, এখনো বিয়ে হয়নি? দীপঙ্কর বললে, তুমি একটু চেষ্টা করো না সত্যি, তুমি একটু চেষ্টা করলেই হয়। মেয়েটার জন্য মা ভেবে ভেবেই অস্থির। কি করে যে বাড়ি ছেড়ে যাব আমরা তাই ভাবছি। কিন্তু যাগে। এই বলে অন্য প্রসঙ্গ ওঠালে দীপঙ্কর। বললে, ওসব বাজে কথা থাক, তোমার কথা বলো। সতী বললে, আমার কথা কি বলবো? আমাকে তো সামনেই দেখতে পাচ্ছ। খাই দাই ঘুমোই, আর কি খবর থাকতে পারে? দীপঙ্কর বললে, বিয়ের পরে তো এই প্রথম তোমার সঙ্গে দেখা হলো। শ্বশুরবাড়ি কেমন, নতুন বর তোমার কেমন হলো, দুজনে কেমন কাটাচ্ছ সেসব কথা বলো। সতী হেসে ফেললে। বললে, যেমন সবাই কাটায় তেমনি কাটাচ্ছি। বিয়ের পর একবার ওর সঙ্গে বাবার কাছে গিয়েছিলাম, 1 মাস থেকেই চলে এসেছিলাম। দীপঙ্কর বললে, এখানে এই বাড়িতে ঢুকে পর্যন্ত আমার খুব ভালো লাগছে জানো সতী। মনে হচ্ছে অন্তত এমন একজনকেও জানি যে জীবনে সুখী হয়েছে। সংসারের চারিদিকে নানান ব্যাপার দেখে দেখে মনটা বড় ভারী হয়ে গেছে। নিজে সুখী নাইবা হতে পারলাম, তুমি তো সুখী হয়েছ, এতেই আমার আনন্দ হচ্ছে। সতী বললে, যাকগে, তোমাকে আর বুড়ো মানুষই করতে হবে না। তোমার কি এমন কষ্ট শুনি? দীপঙ্কর বললে, কি বলছো, কষ্ট নয়? তা শুনিই না, কিসের কষ্ট তোমার? চাকরিতে প্রমোশন হয়েছে, আলাদা বাড়ি ভাড়া করেছ। তা চাকরি আর বাড়ি হলেই বুঝি সব কষ্ট ঘুচে যায় মানুষের? সতী হেসে বললে, এখন বাকি আছে শুধু বিয়েটা, তা আমি মাসিমাকে গিয়ে কথাটা বলে আসব। না সত্যি, এইবার তোমার বিয়েটা দেওয়া দরকার। একলা একলা আর ভালো লাগছে না, তা বুঝতে পারছি। দীপঙ্কর বললে, তোমার মতো সুখের বিয়ে হলে বিয়ে করতে রাজি আছি আমি। সতী বললে, বিয়ে করে আবার কারোর কষ্ট হয় নাকি? হয় না? আমাদের আপিসেই কত লোক আছে বিয়ে করে পস্তাচ্ছে। তুমি নিজে সুখে আছো বলে তাই ওই রকম ভাবছো। তোমাদের এই সংসার, টাকার অভাব নেই, ঐশ্বর্যের অভাব নেই, 1 গ্লাস জল পর্যন্ত তোমাকে গড়িয়ে খেতে হয় না। বিয়ে করা তো তোমাদেরই পোষায় সতী। সতী বললে,
তা আমরা সুখে আছি বলে তুমি যেন বাপু আবার নজর দিও না। না না, দারিদ্রতা তুমি দেখনি সত্যি, আমি দেখেছি। এই আমার কথাই ধরো না, ছোটবেলায় কি কষ্ট করে যে মানুষ হয়েছি, বলতে গেলে ভিক্ষে করে পরের বাড়ি রান্না করে মা চালিয়েছে, সে তো তুমি সব দেখেছ। আমার বড় স্বাদ ছিল স্বদেশী করবার। দেশের শতকরা 90 জনই তো আমাদের মতন অবস্থা। রাস্তার কাটা ডাব কুড়িয়ে এক একজন ভদ্রলোকের ছেলের পেট ভরে জানো। তাই যখন স্বদেশীদের বোমার ঘায়ে বড় বড় জজ, ম্যাজিস্ট্রেট, লাল সাহেবেরা খুন হয়, তখন বড় কষ্ট হয় মনে। মনে হয় আমি কিচ্ছু করতে পারছি না, আমি চাকরি করছি বাধ্য হয়ে। মনে হয় আমি দেশের কোনো কাজে লাগলাম না। তোমাদের মতন যদি টাকা থাকতো, আমাকে আর চাকরি করে সময় নষ্ট করতে হতো না। সতী চুপ করে শুনতে লাগলো। দীপঙ্কর বললে, তোমাদের এত টাকা, এত সুখ দেখে বড় ভালো লাগলো, তাই বলছি। দেশের প্রত্যেকটা লোকের এই রকম সুখ, এই রকম ঐশ্বর্য যেদিন হবে, সেদিনই আমার সুখ হবে। সতী বললে, তুমি দেখছি এখনও সেই রকমই আছো। কীরকম? যেরকম আগে ছিলে। ভেবেছিলাম এতদিন পর একটু শেয়ানা হয়েছ বুঝি। দীপঙ্কর বললে, তুমি জানো না সতী, আমরা সব প্রাণমথবাবুর হাতে গড়া মানুষ। আমরা ভালোর সুগার কোটিং দিয়ে খারাপ জিনিসের বেশ্যাতি করি না। এককালে তুমি তো কিরণকে ঘেন্না করতে, কিন্তু জানো সেই কিরণই। সতী বললে, থামো বাপু, তুমি কি বক্তৃতা করতে এখানে এসেছো নাকি? তোমাকে নেমন্তন্ন করলাম কি তোমার বক্তৃতা শুনবার জন্য? দীপঙ্কর যেন এতক্ষণে একটু সম্বিত ফিরে পেলে। বললে, সত্যি, যত সব বাজে কথা আমি বলতে আরম্ভ করেছিলাম, তা সত্যি। তোমার কি করে মনে রইল যে আজকে আমার জন্মদিন? আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। সতী হেসে বললে, মেয়েদের সব মনে থাকে। থাকে? সত্যি থাকে? হ্যাঁ, সব মনে থাকে। দীপঙ্কর বললে, আমারও থাকে। প্রথম দিন আমাকে সেই কুলি মনে করে 4টে পয়সা দিয়েছিলে, তাও আমার মনে আছে। সতী বললে, তোমার তো বড় সাংঘাতিক মন। অত মনে থাকাও কিন্তু ভালো নয়। জীবনে কখনো সুখ পাবে না তুমি আবার। হঠাৎ একটা চাকর ঘরে ঢুকলো। সতী বললে, কিরে শম্ভু, কিছু বলবি? শম্ভু নামটা শুনে দীপঙ্করের মনটা চমকে উঠল। শম্ভু, লক্ষ্মীদের মুখটা চোখের সামনে ভেসে উঠল মুহূর্তের জন্য। শম্ভু বললে, ঠাকুর বলছিল এখন লুচি বেলবে কিনা। সতী দীপুর দিকে চেয়ে বললে, তুমি এখন খাবে দীপু? খিদে পেয়েছে? আমার সব তৈরি। দীপঙ্কর বললে, আমার জন্য ভেবো না, তোমাদের যখন সুবিধে তখন দেবে, আমায় জিজ্ঞেস করছো কেন? সতী বললে, তাহলে ভাজতে বল, আর খাবার জায়গা করে দে টেবিলে। শম্ভু চলে গেল। সতী বললে, সকাল সকাল খেয়ে যেন আবার পালিয়ে যেও না। তুমিও আমার সঙ্গে খাবে তো? সতী বললে, না না, তাই কি কখনো হয়? তুমি নতুন এলে, তোমার খাওয়ার তদারক করতে হবে তো। তুমি খেয়ে নিলে তারপর আমি খেয়ে নেব। আর খাবার পর চলো কোথাও বেরিয়ে আসি, গাড়ি তো রয়েইছে। কোথায়? এই ময়দানের দিকে। তোমরাও বুঝি খাওয়া দাওয়ার পর বেড়াও? সতী বললে, মাঝে মাঝে বেড়াই বই কি। আমারও কিছু কাজ নেই আর ওরও কিছু কাজ নেই, কি করি বলো? তাহলে তোমাদের এত বড় সংসার চলে কিসে? সতী বললে, পৈতৃক টাকা। টাকা জমে জমে পাহাড় হয়ে উঠেছে, শেয়ার কেনা আছে গাদা গাদা। একেবারে যার মার নেই সেই সব শেয়ার, ডিভিডেন্ডও আসে। কিছু করবারই দরকার হয় না ওর। আর তাছাড়া আমি ওই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। আর তোমার শাশুড়ি? শাশুড়িও বউ বলতে একেবারে অজ্ঞান।
আমার শাশুড়িও খুব ভালো। দীপঙ্কর বললে, তা তো ভালো হবেই, এত টাকা কুড়ি, শাশুড়ি তো ভালোবাসবেই। আর তুমি হলে কি বাড়ির একমাত্র বউ, বাড়িতে লোকজনও কম, বেশ সুখে আছো সতী। সত্যি, মাকে গিয়ে সব বলবো। আর সেই কাকাবাবু কাকিমা তারা কোথায় গেলেন? সতী বললে, সেই কালীঘাটের সেই দিনকার কাণ্ডর পর তিনি বদলি হয়ে চলে গেছেন বর্মায়। আবার বর্মায়? হ্যাঁ, কাকিমার তো ছেলে মেয়ে কিছু নেই, কি করতেই বা কলকাতায় থাকবেন। অনেক চেষ্টা করে আবার চাকরিতে বদলি করে নিলেন। দীপঙ্কর বললে, জানো সতী, তোমার বিয়ের দিন আমি হাজত থেকে ছাড়া পেলাম, আর পেয়ে শুনলাম তোমার বিয়ে হচ্ছে। আর শুনে তক্ষুনি চলে এসেছিলাম। এই বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেক লোকজন গাড়ি এসে দাঁড়াচ্ছিল। প্রথমটা একটু কষ্ট হয়েছিল। কেন? কষ্ট হয়েছিল কেন? দীপঙ্কর হাসল, বললে, কষ্ট হচ্ছিল নেমন্তন্ন হয়নি বলে। শেষকালে মনে হলো তোমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, এটা তো সুখের কথা। অথচ লক্ষ্মীদি। সতী জিজ্ঞেস করলে, লক্ষ্মীদি? লক্ষ্মীদির সঙ্গে দেখা হয় নাকি? হঠাৎই শম্ভু ডাকলে, বৌদিমণি। শম্ভু এসে ঘরে ঢুকল, বললে, এবার খাবার দেওয়া হবে, টেবিল তৈরি। সতী উঠল, বললে, চলো চলো, তুমি আপিস থেকে আসছো, খেয়ে নেবে, চলো। এতক্ষণ যেই ঘরে বসেছিল তার পাশে আরেকটা ঘর, পাশ দিয়েই বারান্দা চলে গেছে। ঘরের মধ্যে শ্বেতপাথরের টেবিল, দেওয়ালের গায়ে স্টিল লাইফ স্টাডি অনেকগুলো ঝুলছে, আস্ত মাছ, কাটা তরমুজ, পাশের দেওয়ালে নিচু মিটসেপ। সতী বললে, বসো। দীপঙ্কর বললে, এত? সতী করেছে কি? অসংখ্য বাটি সাজিয়েছে থালার চারদিকে, কত রকমের যে মাছ, কত রকমের তরকারি। জীবনে এমন যত্ন করে এত পর্যাপ্ত খাবারের আয়োজন কেউ করেনি দীপঙ্করের জন্য। সতী বললে, নাও, ওইখানে হাতটা ধুয়ে নাও ভালো করে, সাবান তোয়ালে সব আছে। হাত মুখ ধুয়ে এসে দীপঙ্কর বসল। সতী নিজে লুচিগুলো একটা করে থালায় সাজিয়ে দিচ্ছে। বললে, তুমি একটা একটা করে খাও, আমি একখানা করে দেব, তাড়াতাড়ি করো না, আস্তে আস্তে খাও। দীপঙ্কর বললে, এত আয়োজন করেছ আমার জন্য? সতী বললে, ভনিতা থাক, খাও তো, খেতে আরম্ভ করো। দীপঙ্কর থালায় হাত দিতে যাচ্ছিল, হঠাৎ শম্ভু দৌড়ে এলো। বৌদিমণি। কি রে? মামনি এসেছে। মামনি? দীপঙ্কর সতীর দিকে চেয়ে দেখলে সতীর মুখখানা যেন কেমন যন্ত্রণায় হঠাৎ নীল হয়ে উঠল এক নিমিষে। সতী যেন খানিকক্ষণের জন্য দীপঙ্করের উপস্থিতিও ভুলে গেল। কি বলবে কিছুই ভেবে পেলে না। শম্ভু বললে, দাদাবাবুও এসেছেন। তুই যা, ওদের জিনিসপত্রগুলো সব নামিয়ে দিকে যা। এই বলে সতী কিছুক্ষণ গুম হয়ে রইল। তারপর হঠাৎ যেন দীপঙ্করের কথা মনে পড়তেই হেসে ফিরে তাকালে তার দিকে। দীপঙ্কর অস্বস্তি বোধ করতে লাগলো নিজের মধ্যে। একসময় জিজ্ঞেস করলে, কে এসেছে সতী? কারা? সনাতনবাবু পুরী থেকে ফিরে এলেন নাকি? সতী বললে, হ্যাঁ। আর কিছুই বললে না। দীপঙ্কর খেতে গিয়েও হাতটা গুটিয়ে বসে রইল, যেন আর খেতেই পারলে না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, আজকেই কি ওদের আসবার কথা ছিল? সতী কিছু কথা হয়তো বলতো, কিন্তু তার আগেই অনেক লোকের পায়ের আওয়াজ শোনা গেল। প্রথমে কয়েকজন চাকর বাকর মালপত্র নিয়ে চলে গেল পাশের বারান্দা দিয়ে। তারপর এক ভদ্রলোক, বেশ ফর্সা চেহারা, হাসি হাসি মুখ, একবার এই ঘরের দিকে তাকালেন। তারপর যেন কিছুই ঘটেনি এমনভাবে সোজা সামনের দিকে চলে গেলেন।
আর তার পেছনেই এলেন একজন বিধবা মহিলা, সাদা থান পরা। তিনি যেন চাকরদের সঙ্গে কী সব কথা বলতে বলতে আসছিলেন। হঠাৎ এই ঘরের সামনে আসতেই দীপঙ্করকে দেখে যেন থমকে দাঁড়ালেন একবার। অবাক হয়ে তাকালেন দীপঙ্করের মুখের দিকে, তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে গেলেন। দীপঙ্কর সতীর দিকে চেয়ে দেখলে সতীর চেহারাটা যেন বিষের মতো নীল হয়ে উঠেছে। দীপঙ্করের ইচ্ছে হলো সে এই ঘর থেকে উঠে পালিয়ে যায়, এই বাড়ি থেকে ছুটে একেবারে রাস্তায় বেরিয়ে যায়। বৌমা! হঠাৎ যেন বাইরে বজ্রপাত হলো। সতী উঠল, বললে, তুমি খেতে আরম্ভ করো দীপু, আমি শুনে আসি কি বলছেন। সতী বাইরে চলে যেতেই সতীর শাশুড়ির বজ্র গম্ভীর গলার আওয়াজ শোনা গেল, ঘরে ও কে? সতী যেন একটু দ্বিধা করছিল। আবার আওয়াজ, কে ও? বলো। সতী বললে, ও দীপঙ্কর, আমাদের কালীঘাটের বাড়ির পাশে থাকতো। পাশে থাকতো? তা ওকে ঘরে এনে খাওয়াবার আর সময় পেলে না? নাকি আমরা বাড়িতে ছিলাম না বলেই ডেকেছিলে? না, আজকে ওর জন্মদিন। যার তার জন্মদিন করবার জন্যই কি ঘোষ বাড়ির বউ করে এনেছি তোমাকে? সতী বললে, আপনি জানেন না, ওর মাকে আমি মাসিমা বলে ডাকি, ও আমার ভাইয়ের মতন। কিন্তু তোমার ভাইকে এতদিন তো একবারও ডাকোনি, যতদিন আমরা বাড়িতে ছিলাম। জন্মদিন কি এই প্রথমবার হলো তোমার ভাইয়ের? সতী বোধহয় চুপ করেছিল। শাশুড়ির গলা আবার শোনা গেল, বললে, যাও, যা বলবার তোমার ভাইকে বলে এসো। আমি আমার ঘরে আছি, তোমার সঙ্গে কথা আছে, যাও। খানিক পরে সতী ঘরে এলো। দীপঙ্করের মনে হলো সতী যেন থরথর করে কাঁপছে, কিন্তু মুখটায় একটা হাসি আনবার দুর্বল চেষ্টা করতে লাগলো। সতী ঘরে আসতেই দীপঙ্কর দাঁড়িয়ে উঠল, বললে, আমি তাহলে আসি সতী। হঠাৎই সতীর সমস্ত চেহারাটা করুণ হয়ে উঠল, বললে, দীপু, তোমাকে খেয়ে যেতেই হবে। দীপঙ্কর বললে, কিন্তু এরপরেও তুমি আমাকে খেতে বলো? না, তুমি যেতে পারবে না, না খেয়ে তুমি আর যেতে পারবে না এই বাড়ি থেকে। দীপঙ্কর বললে, কিন্তু সতী, আমার যে কিছুই মুখে উঠবে না, এরপরেও আমি খাবো কি করে? সতী যেন কঠিন হয়ে গেল এক মুহূর্তে, বললে, আমিও এই বাড়ির বউ, আমারও অধিকার আছে তোমাকে খাওয়াবার, আর সেই অধিকারটুকু তুমি আজ প্রমাণ করে দিয়ে যাও। তুমি না খেলে যে আমার অপমান হবে, এটা বুঝছো না কেন? দীপঙ্কর বললে, কিন্তু তোমার স্বামী সনাতনবাবু? সে আমি বুঝে নেব। আমি তোমার জন্মদিনে তোমাকে নেমন্তন্ন করে ডেকে এনেছি, তোমাকে খেতেই হবে। তোমার মুখে না রুজলেও তোমাকে খেতে হবে। তুমি না খেয়ে চলে গেলে তোমার চোখের সামনেই আমি আত্মহত্যা করব। দেখতে দেখতে সতীর চেহারাটা দীপঙ্করের চোখের সামনে যেন বাঘিনীর মতো ভয়ঙ্কর হয়ে উঠল।